যদিও বলা হয় যে বড় ভাই সবসময় পাশে থাকে এবং আমরা বলি যে বাবা বাবাই হয়, ছেলে ছেলেই হয়, যাকে জন্ম দিয়েছে, যাকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু এই যে বার্তা, অনেকেই বলছেন যে ভারত কবে পদক্ষেপ নেবে, আমার মনে হয় যে ভারতের স্টেপ নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আজকে সামান্য একটা ট্রেলার মাত্র। ভারতের একটা কথা বলি যে বাংলাদেশ মানে ভারতের কাছে প্রতিবেশী না হলে বাংলাদেশের ভূমিকা এতটাই অকিঞ্চিতকর ভারতের অর্থনীতির ম্যাপে যে ভারতের কোনো অ্যাকশন নেওয়ারও দরকার পড়বে না। বিশ্বাস করো স্বর্ণালী, রিঅ্যাকশানেই দেশটা মরে যাবে। যে আজকে অনেকে বলছে যারা এখন ওখানে এই বিভিন্ন উপদেষ্টা হয়ে বসেছে বা এই বিএনপি এরা অনেকে নাকি ৭১-এর যে বাস্টার্ড চাইল্ড যাদের বলা হয় যে তারা বা তাদের বংশধর। আমি সে কথা বলছি না, আমি ওইভাবে জেনারেলাইজ করতে চাই না, কিন্তু বাংলাদেশকে একটা জিনিস বুঝতে হবে যে একটা হিন্দিতে কথা আছে অকাদ, যে নিজের ক্ষমতার সীমার মধ্যে থাকা ভালো, যে সেই সীমার বাইরে বেরিয়ে গেলে তখন কিন্তু বিপদ হতে পারে। আজকে দেখো বাংলাদেশের যেটা সবথেকে বড় বিজনেস কংগ্লোমেরেট বেক্সিমকো, যেখানে ওদের গার্মেন্টস সেক্টরে প্রায় ১৫৯খানা কোম্পানি আছে, বেক্সিমকো উঠে যাওয়ার অবস্থা, সেখানে জনতা ব্যাংক তারা দেউলিয়া হয়ে যাওয়ার জায়গা, মাইনে দিতে পারছে না শুনছি। লাস্ট মান্থ থেকে এই মাসে লাস্ট মান্থে ছিল 15%, মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষে সেটা গিয়ে দাঁড়াবে 20%। দীপ্ত, সেরকম ভাবে চললে তো তাহলে ব্যাংকে যেগুলো যারা গচ্ছিত যারা অর্থ রেখেছেন সেই অর্থ তারা প্রয়োজনে বার করতে পারবেন না, তুলতে পারবেন না। আমি বলছি মানে আরো কি করব অবস্থা আমি বলছি, মানে বিদ্যুতে আমরা ৫,০০০ কোটি টাকা ভারতবর্ষ প্রায় পায়, সেটা তো আমরা সবাই জানি। এটা আমি বিভিন্ন ফুড এক্সপোর্টার যারা তাদের কাছ থেকে আমার প্রাপ্ত তথ্য যে কাঁচা সবজি আমরা যেটা বেচেছি, আলু এবং কাঁচা সবজি, অন্য চাল বা ইত্যাদি নয়, কাঁচা সবজির জন্য আমাদের পাওনা হচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকা। সেটা ওরা দিতে পারছে না, এই জন্য নয় যে ওরা দিতে চাইছে না, ওরা দিতে পারছে না কারণ ওদের ব্যাংকে সেই পরিমাণ ডলার নেই, অর্থাৎ ফরেক্স রিজার্ভ প্রায় শেষ, ওরা টাকা দিতে পারছে না। এবার আজকে ওনারা কলকাতা দখল করে নেবেন, রিক্সা করে এসে যুদ্ধ লাগিয়ে দেবেন, খুব ভালো কথা, কিন্তু আমরা যুদ্ধটা করতে চাই না, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা মানে আমরা গুলি চালালে সেই গুলি খেয়ে ওরা আবার ভারতবর্ষেই আসবে চিকিৎসা করাতে, ওদের নিজেদের দেশে সেই চিকিৎসাটাও হবে না। এবার দেখুন ওষুধ, ওদের যে ফার্মাসিউটিক্যাল ইম্পোর্ট যেটা হয় ওদের দেশে, তার ৩০% যায় ভারত থেকে, অথচ ভারতের যদি এক্সপোর্টার লিস্ট দেখি সেখানে কিন্তু বাংলাদেশ প্রথম 15-র মধ্যেও আসে না। চাল ওরা নেয় ভারত থেকে প্রায় $11.1 বিলিয়ন, ওদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটার উপরে একমাত্র বাংলাদেশ টিকে আছে সেখানে প্রায় $2.5 বিলিয়ন তুলো ভারত বছর এক্সপোর্ট করে। এবার আমরা এগুলো বাংলাদেশে না পাঠালেও আমাদের নিজেদের দেশের মধ্যেই এত চাহিদা আছে যে আমরা সেখানে বিক্রি করলেও আমাদের অর্থনীতির কোনো ক্ষতি হবে না। কিন্তু আজকে যদি আমরা এই 30% ওষুধ বয়কট ভারত, ভালো কথা, ওষুধ নিও না, যাও আবার ফিরে যাও কালো জিরে ফোড়ন এইসব খেয়ে আবার চিকিৎসা করাও এই পুরনো ইয়েতে, তুমি চাল খেও না, কিন্তু পাকিস্তান থেকে চাল আনো। এবার দেখা যাবে পাকিস্তান বলছে আমরা পাশে আছি, সেই পাকিস্তান যদি দেখা যায় 2 বস্তা গম বাংলাদেশকে বেশি দিয়ে দিল, সেই নিয়ে আবার দেখা যাবে পাকিস্তানে মারামারি লেগে গেছে। আমি দেখাচ্ছিলাম রীতিমতো যে চিনি ভারত থেকে যাচ্ছে পাকিস্তানে, পাকিস্তান থেকে ঘুরপথে জাহাজের মাধ্যমে সেই চিনি আরও চড়া দামে আসছে বাংলাদেশে, কারণ ইউনুসের আসলে বাংলাদেশের জন্য করার কিছু নেই, তার মেরুদণ্ডটা, অর্থনীতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার দরকার রয়েছে। আপনি বলছিলেন যে শুধুমাত্র সবজির কথা, এর কথা, আমার ওষুধের কথা, অনেকে তো বলছেন যে ভ্যাকসিন, শরীরে যে ভ্যাকসিনটা রয়েছে সেটাও ভারতের দান। এক মিনিট, একটা জাস্ট পয়েন্ট অ্যাড করি, আজকে যেটা ভারত যেটা বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে, দেখো এখানে বাংলাদেশ যখন যুদ্ধ জিগির তুলছে, ওদের বাংলাদেশ বা পাকিস্তানের কারুর সেই বুকের পাটা নেই যে এসে সরাসরি সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধ করবে। ওরা যেটা করতে চাইবে জেহাদি হামলা চালাতে চাইবে ভারতের বিভিন্ন জায়গায় এবং ডিপ স্টেটের সহযোগিতায়। আজকে যদি মহারাষ্ট্র এবং হরিয়ানা এই দুটো ইলেকশন বিজেপি না জিততো এবং আমেরিকায় যদি ট্রাম্প না জিততো, নভেম্বর ডিসেম্বর মাসে ভারতেও অস্থিরতা তৈরি করার নানা পরিকল্পনা ছিল, সেগুলো সামনে আসছে, আমরা দেখছি। এরা ওই জিহাদি হামলা একটা করার পরিকল্পনা করছে এবং সেই কারণেই একের পর এক জঙ্গিদের ছাড়া হয়েছে এবং সেটাই আজকে ভারত বুঝিয়ে দিয়ে এসছে যে বাংলাদেশ যদি সেই ভুলটা করে তার শাস্তি কিন্তু বাংলাদেশকে খুব প্রবলভাবেই পেতে হবে। লাস্ট কয়েকদিনে ক্ষমতা আসার পর থেকে ইউনূস যেভাবে কোথাও জঙ্গিদেরকে মুক্ত করে দিচ্ছে, জেল একের পর এক জেল থেকে জঙ্গিদেরকে নাম করা জঙ্গিদের মুক্ত করা হচ্ছে, এরপরেই হঠাৎ করে সীমান্তে যুদ্ধে আস্ফালন এবং তারপরে ভাড়েমা ভবানী অবস্থা, আজকে কড়া বার্তা পাওয়ার পর কি মনে হচ্ছে শোধরাবে ইউনূস? দেখুন, খুব স্পষ্টভাবে বাংলাদেশের নাগরিকদের এটা বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস যে স্ট্র্যাটেজিটা নিয়ে পলিটিক্যালি অপারেট করছেন সেটা তিনি বলছেন বটে আমি বাংলাদেশের স্বার্থে কাজ করছি, বাংলাদেশের হিতার্থে কাজ করছি, তা হচ্ছে না।
তার কারণ হচ্ছে সম্প্রতি একটি বিখ্যাত আমেরিকান মিডিয়া চ্যানেল তারা একটি সার্ভে চালিয়েছিল। সেই সার্ভেতে জানা যাচ্ছে যে প্রায় 65.9% মানুষ তারা দাবি করছেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্টটা রয়েছে তারা দ্রুত যে রিফরমেশনের কমিট করেছিল সেই রিফরমেশনগুলো করে তারা ইলেকশনটা আগে কন্ডাক্ট করুক। আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টটা যখন প্রথম আসে শেখ হাসিনাকে আউটস্টেট করে দেওয়ার পরে তাদের প্রথম বক্তব্যটাই ছিল এখানে যে ইনস্টিটিউশনাল ফ্র্যাকচার্সগুলো হয়েছে সেগুলোকে তারা একেবারে মুছে দিয়ে একটা ডেমোক্রেটিক সিস্টেম নাকি তারা তৈরি করবে এবং 6খানা রিফরমেশন কমিটি তৈরি করবার কথা বলা হয়েছে, যার মধ্যে কনস্টিটিউশনাল রিফর্ম থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ, ইলেকটোরাল রিফর্ম, জুডিশিয়ারি সব রয়েছে। এই 6খানা রিফরমেশনের পরে নাকি ইলেকশনটা কন্ডাক্ট করাবে। আপনারা ভুলে যাচ্ছেন যে এই মোহাম্মদ ইউনূস কিন্তু আপনাদের প্রতিজ্ঞা করেছিল যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনটা করাবেন। এখন জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এত বড় বড় 6খানা রিফরমেশন তিনি করিয়ে উঠতে পারবেন না, খুব স্বাভাবিক কারণে করিয়ে উঠতে পারবেন না। এবং এখন জানা যাচ্ছে এই ভোটটা হতে হতে প্রায় পরের বছরের বর্ষাকাল। অতএব যে শেখ হাসিনাকে উনি ফ্যাসিস্ট ট্যাসিস্ট ইত্যাদি যাচ্ছে তাই বলে চেয়ারে এসে বসলেন এই ডেমোক্রেসির নামে, সেই ডেমোক্রেসিটার জায়গায় উনি আরো বড় একটা ফ্যাসিজম মানুষের উপরে চালিয়ে দিচ্ছেন। ওনার এখন মূল এজেন্ডা হচ্ছে উনি জানেন যে ওনার কোনো পলিটিক্যাল ক্রেডিবিলিটি নেই, উনি মানুষকে উস্কানি দিয়ে, ধর্মীয় সুশ্রুতি দিয়ে, দাঙ্গা লাগিয়ে উনি চেয়ারে বসে থাকেন। দ্বিতীয় যে অ্যালার্মিং জায়গাটা, এই যে কলকাতা দখল করার হুমকি দিচ্ছে, এই দিচ্ছে, দেখুন এটা প্রাথমিকভাবে দেখতে গেলে এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আবার অন্য একটা দিকও আছে, আমাদের রাজ্যের কিছু পলিটিক্যাল পার্টিজ এখানে যারা শাসনে থাকেন তারা যে পরিমাণে রোহিঙ্গা এখানে ঢুকিয়ে রেখেছেন এর ব্যাকএন্ডে কি হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। থার্ড, বাংলাদেশের যে ইকোনমির সেক্টরটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। আপনি যদি ওখানে সার্ভে করেন দেখবেন বাংলাদেশের অধিকাংশ ধনী মানুষ তারা কেউ বাংলাদেশে থাকেন না, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের অ্যাকাউন্টটাও এখানে থাকতে পারে কিন্তু তাদের ব্যবসা বলুন, চাকরি বলুন, অন্যান্য জিনিসগুলো সমস্ত দেশের বাইরে থেকে, কেউ আমেরিকায়, কেউ বসে আছে, কেউ মালয়েশিয়ায় বসে আছে, বিভিন্ন জায়গা থেকে অপারেট করছে। বাংলাদেশে যে মানুষগুলি এই মুহূর্তে বসে রয়েছেন তাদের হাতে ক্রয় ক্ষমতা নেই এবং সেই মানুষগুলোর কাছে ক্রয় ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূস কোনো চেষ্টা করছেন না। এবং এই জায়গাটায় কারণ একটা অর্থনৈতিক অভাব থেকে মানুষের মধ্যে অশিক্ষা আসবে, অশিক্ষা থেকে মানুষের মধ্যে হিংসা আসবে এবং এই হিংসাটা আসবে হচ্ছে কেবলমাত্র আমার বেঁচে থাকার তাগিদের হিংসা। এবং আজকে এই যে আমি জাস্ট তিনটে, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা যেগুলো বললেন, আমি জাস্ট তিনটে র্যাঙ্কিং এর কথা বলছি, তাহলেই বুঝবেন যে এই ভারতকে আক্রমণ করব, ভারত দখল করে নেব, এই যে একটা অদ্ভুত মানে পলাশি ভাইব দিচ্ছে আমাদের, এসব কিছুই হবে না। তার কারণ আপনি যদি ডিফেন্স বাজেটের হিসেবে আসেন যে ভারতবর্ষের মোট অর্থনীতির কত শতাংশ ডিফেন্সে যায়, পৃথিবীর 145টা দেশের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্কিং সেখানে 4th র্যাঙ্কিং। আমরা আমাদের টোটাল রোজগারের কতটা ডিফেন্সে খরচ করি, বাংলাদেশের র্যাঙ্কিং সেখানে 43। ভারতবর্ষের ফরেন রিজার্ভ, ভারতবর্ষের র্যাঙ্কিং আমরা 5th র্যাঙ্কিংয়ে আছি, আমাদের বিদেশি মুদ্রা সঞ্চয়, বাংলাদেশের র্যাঙ্কিং সেখানে 45। পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা, ভারতবর্ষের র্যাঙ্কিং যেখানে 3rd, বাংলাদেশ সেখানে 27। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।